যখনই আল মাহমুদের স্মরণ আসবে তখনই শয়তানের পাথর মারার মতো সত্যিকারের সাহিত্য পাঠকরা এই আওয়ামী বর্বরদের উপর একটা করে ইট মারবে। আল মাহমুদ ইসলামী সমাজতন্ত্রের মানুষ। শুনতে ভালো লাগবে না আপনাদের? কারণ আপনারা ইসলামী রেনেসার কবি বানাবেন আল মাহমুদকে, ওইখানে আমি বাধা দেব। কবিরা তো কাব্যহিংসায় ইতর, একদম জঘন্য। কালকে ধরেন আওয়ামী লীগের 5-8 আজকে জাতীয়তাবাদী হয়ে গেছে। ইউরোপ আর কলকাতার ধুলি বালু গালি গায়ে মেখে ইয়েটস এলিয়ট এজরা পাউন্ড এগুলো হওয়ার স্বপ্ন থেকে ঘুরে বেড়াতেছে। বিষ্ণুতে হব, বিষ্ণুতে হতে বলে তো মানুষ হইতিস, হয়েছে বুদ্ধদেব বসুর চেলা। ঢাকা শহর তখন বুদ্ধদেব বসুর পা চাটার জন্য অস্থির। আরে সাম্রাজ্যবাদের স্থাপকতা করার তো সীমা আছে। আধিপত্যবাদের দালালি করে বাংলা কবিতার 50-এর দশক কেটে গেছে। কেন আল মাহমুদ বাংলা কবিতার অজর অমর অক্ষয় কি নিয়ে তিনি এসেছিলেন কিছুটা ইঙ্গিত জাকির আবু জাফর দিছে। আল মাহমুদের যখন আবির্ভাব তখন কি ঘটলো? শুকনো কাগজওয়ালাদের শহর ঢাকা শহর তখন বুদ্ধদেব বসুর পা চাটার জন্য অস্থির। আরে সাম্রাজ্যবাদের স্থাপকতা করার তো সীমা আছে। আধিপত্যবাদের দালালি করে বাংলা কবিতার 50-এর দশক কেটে গেছে। এর মধ্যে 2-3 জন মানুষ ছিলেন, তার মধ্যে আল মাহমুদ একজন, শামসুর রহমান একজন, বা হাসান হাফিজুর রহমান, এরকম 2-3 জনের নাম নেওয়া যেতে পারে। বাকিরা কি করছেন? দাদা দেখলেই ফিট। আরে ফিট হইতে কোনো দোষ নাই, দাদা তো কোনো অপরাধ না। কিন্তু তুই তোর নিজের আক্কেল হুশ হারাই ফেলবি। তোর কাণ্ড তো তোর একটা মাটি আছে, তোর একটা মানচিত্র আছে, তোর একটা জলবায়ু আছে, তোর একটা ভূগোল আছে, তোর একটা ইতিহাস আছে, সবকিছু জলাঞ্জলি দিয়া দাদার দেবে ফিট। আমাদের কলকাতার বন্ধুরা বলে যে তোমাদের দেশের কবি লেখকদের সমস্যাটা কি? আপনি কেন? আমাদের এখানে এসে দাদা দেখলেই দাদা আমি আপনার ভক্ত, পায়ের কাছে বসে ছবি তোলে। এগুলো দেখে আমরা অবাক হই, যেগুলো কি লেখাপড়া করে নাই নাকি? যার তার সাথে দাদা ফিট। 15 বছরে এটাই এতটাই বিপর্যয়কর হয়েছিল যে বাংলাদেশে কোনো সুস্থতা ছিল না। যাই হোক, এই শুকনো কাগজওয়ালাদের শহর যখন সবাই বদলেয়ার হবে, র্যাবো হবে, অমুক হবে, কামিংস হবে, সেই সময় সেই শহরে জসিমউদ্দিনের প্রদীপ, মাটির প্রদীপ স্তিমিত হয়ে গেছে। টাইমটা হলো জসিমউদ্দিনের প্রদীপ তখন স্তিমিত। তার সুজনবাদিয়ার ঘাট বা তার নকশিকাথার মাঠ, রাখালি, বালুচর, এগুলো তখন আর নাই। শেষের দিকে আছে শুধু ওই নদী, আভাসে ইঙ্গিতে কিছু জল। সেই জসিমউদ্দিন ফুরিয়ে গেছেন। শেষের দিকে জসিমউদ্দিন এগুলো না লিখলেও কোনো সমস্যা হতো না, মানে এক ধরনের ছন্দ দিয়ে পদ্য লিখছে আর কি। তো সেটা প্রদীপটা ফুরিয়ে গেছে। ফররুখ আহমদের দরিয়াও গেছে শুকিয়ে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অ্যাডজাস্ট করতে পারেননি অন্যদের মতো। রাতারাতি ভোল্ট পাল্টে আলখেল্লা পাল্টাইয়া তিনি এসে এই সকল ইয়ের সঙ্গে, স্রোতের সঙ্গে গা মেশাতে চান নাই। তিনি নিজেকে সরিয়ে নিয়ে গেছেন। আর বাকিরা উদ্দেশ্যবিহীন। ইউরোপ আর কলকাতার ধুলি বালু গালি গায়ে মেখে ইয়েটস এলিয়ট এজরা পাউন্ড এগুলো হওয়ার স্বপ্ন থেকে ঘুরে বেড়াতেছে। বিষ্ণুতে হব, বিষ্ণুতে হতে বলে তো মানুষ হইতিস, হয়েছে বুদ্ধদেব বসুর চেলা। সেই রকম শহরে ক্লাস 10 পড়া বিদ্যা নিয়ে আল মাহমুদ আসলেন। একটা ভাঙা সুটকেস ও বলেছে, মায়ের শাড়ির পাট দিয়ে পেঁচানো, গরিব মানুষের বলা, সাধারণ পরিবারের সেরা স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি ইত্যাদি নিয়ে তিনি আসলেন। আইসে কি করলেন? তিনি এলেন, দেখলেন, জয় করলেন। তো কি ছিল তার ভাঙা সুটকেসে? আমি সৈয়দ আলী হাসানকে জিজ্ঞেস করছিলাম যে স্যার, আপনি যখন বাংলা একাডেমির পরিচালক তখন আল মাহমুদকে সেই 68 সালে না, 68 সালে মাত্র একটা না দুটো বই বেরিয়েছে, দুটা লোক লোকান্তর আর কালের। সেই সময় বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। ঢাকার সব বিরাট বিরাট কবিরা বগলে এজরা পাউন্ড নিয়ে ঘুরে, টি.এস. এলিয়ট, লরেন্স, আবিজাবি নিয়ে ঘুরে। হেরাকেই কি হলো? গ্রাম থেকে এসে গায়ে মাছের তিতাস পারে, জাউল্লা পাড়ার আসছে মাছের গন্ধ আল মাহমুদের গায়ে। সেই বেটারে নিয়ে পুরুষে দিয়ে দিল। আমরা গেলাম, সেটা কি করলেন? তো বললেন যে হ্যাঁ, ও বাংলাদেশের কবি, ওর কবিতায় এমন জিনিস নিয়ে আসছে। সৈয়দ আলী হাসান বলছিলেন যে এমন জিনিস নিয়ে আসছে সেটা তোমাদের কালকে তোমাদেরকে ছাপিয়ে অনেক উপরে চলে যাবে। ও বাংলাদেশে নিয়ে আসছে। সমস্ত ঢাকা শহরবাসীর কবিরা তো কাব্যহিংসায় ইতর, একদম জঘন্য। কালকে ধরেন আওয়ামী লীগের 5-8 আজকে জাতীয়তাবাদী হয়ে গেছে। কালকে ধরেন ছিল আরেক শিবিরে, এখন সে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ। অদ্ভুত এক কান্ট্রি। তো সেই কান্ট্রিতে ভাঙা সুটকেস নিতেন। সেই সময় প্রবল বিরোধিতার মুখেও যে ব্যক্তি আল মাহমুদের সব লেখা সবচেয়ে বেশি ছেপেছেন তার নাম হলো সিকান্দার আবু জাফর। তার সমকাল পত্রিকায় আজকে তাকে শ্রদ্ধা জানাইতে হয়। সিকান্দার আবু জাফরের কাছে আমাদের ঋণ আছে। বাংলাদেশে
একটা পত্রিকার নামে একটা সরকারি উচ্চ বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টার নাম হলো সমকাল সরকারি উচ্চ বিদ্যালয়। আমি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। আমি ওদের সব লোকজন ডাকলাম, তালা উপজেলার, এই সাতক্ষীরার। আমি বললাম এটা কিসের সমকাল? কয়টা সিকান্দার আবু জাফর সাহেবের সমকাল পত্রিকার নাম উনি করে গেছেন এই প্রতিষ্ঠান। হ্যালো ইয়া মাহবুব, তুমি এত কিছু জানো, আমি এত মূর্খ এটাও জানি না। একটা পত্রিকার নামে একটা হাই স্কুল সরকারি উচ্চ বিদ্যালয়, 10,000-এর উপরে ছাত্রছাত্রী। তো সেই সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর এবং হাসান হাফিজুর রহমান। 100টা স্যালুট হাসান ভাইয়ের উপরে, কারণ তিনি যখন আধুনিক কবিতা লেখেন সেইখানে আল মাহমুদকে যেভাবে তিনি মানে উপস্থাপন করেছেন এটা অতুলনীয়। আল মাহমুদ বলছেন আমি আমার ভাঙা সুটকেসে নিয়ে এসেছিলাম বাংলাদেশের 1300 নদী। ওই ভাঙা সুটকেসের মধ্যে নিয়ে এসে বাংলাদেশের 1300 নদী। আমি আমার ভাঙা সুটকেসে নিয়ে আসছিলাম বাংলাদেশের 450 প্রজাতির পাখির কলরব। আমার ভাঙা সুটকেসে নিয়ে এসেছিলাম লোকায়ত বাংলাদেশ, চরের জীবন, গ্রামীণ জনপদ, লোক সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, পাবে আইয়ালায় রাব্বিকুমা তুকাজ্জিবান, জীবিকা নির্ভর প্রকৃতি ও সমাজ, স্বদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এইখানে তিনি জীবন দাসকে ছাড়িয়ে গেছেন। ঐতিহ্য, ইতিহাস চেতনা এবং ধর্ম বিশ্বাস, এইখানে 50 দশকে সবাইকে ছাড়াই গেছেন তিনি। মেহনতি মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি অসীম পক্ষপাত আল মাহমুদের। শ্রমিক সাম্যের নামে কিরাতেরা উঠাইছে হাত, এই যে বাংলা ভাষায় এই লাইনগুলো সংযোজন করে গেছেন। প্রবল সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং নর নারীর সম্বন্ধ সূত্র, এত চমৎকার মুন্সিয়ানা, এত গভীর ভাবে এই নরনারীর সম্পর্ককে তিনি উপস্থাপন করেছেন। মানে কখনো ভাবতে ইচ্ছে করে এত পর্নোগ্রাফির মতো লাইনগুলো তিনি লিখলেন, কিন্তু এটা পর্নোগ্রাফি হয় নাই, অসাধারণ সাহিত্য হয়েছে, তুলনাহীন সাহিত্য। তিনি নিয়ে এসেছিলেন কি তার ভাঙা সুটকেসে? কাঁঠাল চাপার গন্ধ, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তিনি নিয়ে এসেছিলেন ক্ষীরের মতন গাঢ় নরম মাটি। তিনি নিয়ে এসেছিলেন পালক ভাঙার প্রতিবাদ, ঠান্ডা ধানের বাতাস, গাঙ্গের ঢেউয়ের মতো কবুল কবুল, ছাপানো শাড়িতে নদীর নাম, উঠানে ধানের কাছে নুয়ে থাকা পূর্ণ স্তনী ঘরমাক্ত যুবতী। তিনি নিয়ে এসেছিলেন নীল মসজিদের ইমাম, বখতিয়ারের ঘোড়া। নগর ভাগারে তিনি নিশান উড়িয়েছেন সম্পদের সুষম বন্টনের। তিনি নিয়ে এসেছিলেন গিফারির শেষ দৃশ্য। তিনি নিয়ে এসেছিলেন মৌলানা ভাসানীর হক্কুল এবাত। একটু খটকা লাগতেছে যে মৌলানা ভাসানীর সাথে আল মাহমুদের সম্পর্ক কি? হ্যাঁ, মৌলানা ভাসানী সমাজতন্ত্রের যে নাম দিয়েছিলেন সেটার নাম ছিল ইসলামী সমাজতন্ত্র। আল মাহমুদ ইসলামী সমাজতন্ত্রের মানুষ। শুনতে ভালো লাগবে না আপনাদের? কারণ আপনারা ইসলামী রেনেসার কবি বানাবেন আল মাহমুদকে, ওইখানে আমি বাধা দেব। তিনি নিয়ে আসছিলেন বৃক্ষের নালিশ, এক লায়লার কাহিনী এবং দাবের মতো চাঁদ। এইসব নিয়ে তিনি ঢাকা শহরে এসে হাজির হয়েছিলেন। বাংলাদেশ জয় করার জন্য আর কিছু লাগে আল মাহমুদের? তার কবিতার মধ্যে তিনি ছড়িয়ে গেছেন অদ্ভুত এক ধরনের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, বিউটিফুল স্পিরিচুয়ালিজম। এই স্পিরিচুয়ালিজম লোরকার মতো কবির ভাষা, লোরকার ভাষায় বলা যায় দুয়েন্দ্র। লোরকার দুয়েন্দ্রের ব্যাখ্যা দেন নেই, বলছেন যে এটা আমি ব্যাখ্যা জানি না, তবে এটা থাকলে একটা লেখা কবিতা আর না থাকলে কবিতা না। আল মাহমুদের মধ্যে দ্বন্দ্ব ছিল তার কবিতায়। তিনি নিয়ে আসছিলেন লালনের মতো আধ্যাত্মিকতা, কিন্তু সেটা বিষয় বিমুখ ছিল না। যদিও লালন ফকির নিজেও বিষয় বিমুখ ছিলেন না। ঠাকুর জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে যখন কাঙাল হরিনাথ মজুমদারের মথুরানাথ মুদ্রণ যন্ত্র ধ্বংস করার জন্য এই ঠাকুর জমিদারদের লাঠিয়ালরা আক্রমণ করেছে, হিত করিতে মীর মোশাররফ হোসেন লিখেছেন যে এই সংবাদ সেহুরিয়াস্ত লালন আখড়ায় পৌঁছিবা মাত্র মহর্ষি লালন 2 শতাধিক শিষ্য সমীপ বিহারে রে করিয়া ছুটিলেন এবং জমিদার দিকের বরকন্দা চাপরাশিদেরকে আচ্ছা করিয়া ঢিট করিয়া দিলেন। ইস এ ডিফারেন্ট লালন। এই লালন তো সমাজবাদী লালন, এই লালন তো মানুষমুখী লালন। ওই মানুষমুখী লালনের আধ্যাত্মিকতা আল মাহমুদের মধ্যে ছিল। আল মাহমুদের মধ্যে ছিল আব্বাস উদ্দিনের নিধুয়া পাথার, কিন্তু আব্বাস উদ্দিনের নিধুয়া পাথার শুধুই ক্রন্দন, ফান্দে পড়িয়ে বগাটা কাঁদতেছে, উদ্ধারের পথ নাই। কিন্তু আল মাহমুদ জানেন যে গ্রাম থেকে কালো মানুষের দল এসে একদিন শহরগুলো দখল করবে। পার্থক্য আছে। তিনি আবার হাফিজ বা রুমির মতো ছিলেন না।
তার আধ্যাত্মিকতা বাংলাদেশের লোকায়ত জীবনের অন্তরে থাকা মারফতি, মুর্শিদি এবং মুসলিম সংস্কৃতি। তার আধ্যাত্মিকতা পুঁথিপাঠের আসর। সেজন্য আল মাহমুদ সমস্ত সৌন্দর্যের মিশ্রণ, অনেক ধরনের সৌন্দর্য আছে তার মধ্যে। লালন ফকিরের একতারা যেমন আল মাহমুদের কবিতা শোনা যায়, তেমনি তিনি আমাদের জসিম উদ্দিন, আমাদের নকশিকাথার মাঠ, আমাদের রাখালি, আমাদের বালুচর। আল মাহমুদ না থাকলে বালুচর জসিম উদ্দিন যে জায়গায় শেষ করে গেছেন, এই বালুচর কাল সে আসিবে মুখখানি তার নতুন চরের মতো, চখার চোখি নরম ডানায় মুছিয়ে দিয়েছে কত, চরের চাষির ধানের ক্ষেতের মতোই তাহার গা, কোথা বা হলুদ আবছা হলুদ, কোথা বা হলুদ না। এই যে চরের এই জীবন, এই জীবনের পরের অংশটুকু কি, সেইটা আল মাহমুদ নিয়ে আসছেন এবং ডিফারেন্ট ফর্মে। তিনি জীবনানন্দ দাশের মহাপৃথিবী, সাতটি তারার তিমির। তিনি রবীন্দ্রনাথের প্রভাত সঙ্গীত, সোনার তরী। তিনি নজরুলের দোলন চাপা, জুলফিকার সকাল বেলার পাখি। তিনি ফররুখ আহমদের পিপুল বনের ঝাঁঝালো হাওয়া। বাংলা কবি, বাংলা কবিতা যদি হয় নিমডাল, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, আল মাহমুদের লাইন আছে না একটা, বাংলা কবিতা যদি নিম গাছের সেই ডালে বসে ডালটা হয়, তাহলে আল মাহমুদ হলেন সেই হলুদ পাখিটি। আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। তাহলে যদি সাইকেলের ঘন্টার ধ্বনিটি মানে রাবেয়া রাবেয়া, এই সাইকেলের ঘন্টার ধ্বনি, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, এই পর্যন্ত এসে রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। অসাধারণ। আমি বাংলা সাহিত্যে এরকম কোন একটা সমতুল্য লাইন আর কোনোদিন পড়িনি। তাহলে ওই যে সাইকেলের ঘন্টার ধ্বনিটা হলেন আল মাহমুদ। পিঠার পেটের ভাগে তিলের সৌরভ, বলছে পিঠার পেটের ভাগে তিলের সৌরভ। পিঠাটা যদি বাংলা সাহিত্য হয়, বাংলা কবিতা হয়, তাহলে পিঠার পেটের ভাগে তিলের যে সৌরভ, সেইটা হলেন আল মাহমুদ। মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার, তাই না? কবিতাতে এমন দেখেন, মক্তবের মেয়ে। আল মাহমুদ তো এখানে বলতে পারতি স্কুলের মেয়ে। আল মাহমুদের কথা বলতে না, আল মাহমুদ কে ছিলেন? ঐতিহ্য তার পাতায় পাতায় ছড়ানো। মক্তবের মেয়ে, এটা স্কুল না, মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। তো কবিতা যদি আয়েশা আক্তার হয়, তাহলে এই তার চুল খোলা চুলটা হলেন আল মাহমুদ। বলছে না, ভাঙলে পিঠে এলো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ। বুঝছেন অবস্থা? হেতে ছাড়া ওরকম করে আর কেউ বোঝে নাই, হেতেই খালি বুঝছে। কথা তো সত্যই। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার কুরুলিয়ার পুরনো কই ভাজা, কাওয়ার মতো মুন্সি বাড়ির দাওয়ায় দেখবো বসে তোমার ঘষা মাজা। তারপরে কি, ভাঙলে পিঠে এলো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ। কি গর্ব, আমি যেরকম বুঝলাম এরকম আর কেউ বোঝেনি। কবির অহংকার আর কি। তারপরে কি, তবু যে হাত নাড়িয়ে দিলে হাওয়ার, শহরে পথ দেখিয়ে দিলে যাওয়ার। সেই আল মাহমুদ। আল মাহমুদ যদি না জন্মাতেন, তাহলে সোনালী কাবিন কখনো সাহিত্যের সম্পদ হতো না। তাহলে মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জীবন, বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর, এগুলো কোথায় শুনতে পেতেন? কে শুনতো চরের পাখি কুড়ানো হাঁসের ডিম, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর? কে আমাদের অদৃশ্যবাদের রান্না বান্নার কথা বলতো? কে বলতো রক্তই অন্তিম সমাধান? ঘুমের মধ্যে মাঝে জেহাদ জেহাদ বলে, কি বলে আবিদ, জেহাদ জেহাদ বলে জেগে উঠি, মনে হয় রক্তই অন্তিম সমাধান। এই অন্তিম সমাধান রক্ত যে, সেইটা জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে। আমাদের সন্তানরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বুকের রক্ত ঢেলে এই পাপিষ্ট পামর, এই হিংস্র ফ্যাসিস্ট উৎখাত করেছে। সমস্ত রাজনৈতিক প্রপাগান্ডাগুলো তখন স্তব্ধ, কেউই কিছু করতে পারছে না। সেই সময় হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ আবাবিল নেমে আসলো পথে। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেউ জানে না। এবং রক্ত যে অন্তিম সমাধান, বুক চেটে আজকে নূর আবু সাইদের মানে শহীদ দিবস আবু সাইদের জন্য। আবু সাইদের মতো এই দৃশ্য 2000-3000 বছরের বাংলাদেশে আর কেউ দেখেনি কোনোদিন। বন্দুকের সামনে বুক বাড়িয়ে দিয়ে, হাত দুপাশে ছড়িয়ে দিয়ে দাঁড়ায় আছে, গুলি লাগতেছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়ায় বুক চাতাচ্ছে। এই দৃশ্য দেখছেন? এটা তো আল মাহমুদের দেখানো পথ।
আজকের দিনে জুলাই বিপ্লবের শহীদদের পবিত্র স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বপ্নগুলো যাতে আমরা ধ্বংস না করি সেজন্য আল্লাহর কাছে মানে প্রার্থনা করি যে মাবুদ আমাদের রাজনীতিবিদদের মধ্যে তুমি হুশাক্কেল ফিরিয়ে দাও, এদের লালসার জিহ্বাগুলোকে প্রশমিত করে দাও, আমাদের বাচ্চাদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ তুমি তাদেরকে দিও না। তো যাই হোক, এবার আমি অন্য কয়েকটা কথা বলবো যে আল মাহমুদ ভাষা সৈনিক ছিলেন, আল মাহমুদ মুক্তিযোদ্ধা ছিলেন। সে আল মাহমুদের সাথে তার মৃত্যুর পরে কি আচরণ করেছিল সেই সময়কার সরকার? তিনি ভাষা সৈনিক, তার লাশ শহীদ মিনারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখানে জাকির আবু জাফর, আবিদ আজম সাক্ষী দিবে। তিনি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তাকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি বিদায়ের সময়, তাকে মুক্তিযোদ্ধা গোরস্থানে স্থান দেওয়া হয় নাই। তিনি জাতীয় ব্যক্তিত্ব, একটা নির্যাতিত গণকণ্ঠের মতো পত্রিকার সম্পাদক ছিলেন, বাংলা ভাষার শ্রেষ্ঠতম কবিদের একজন। তাকে জাতীয় ঈদগাহে জানাজা করার অধিকারটুকু দেওয়া হয়নি। পরে আমরা প্রেস ক্লাবে বায়তুল মোকাররম মসজিদে এনে জানাজা পড়েছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর একটা শোকবাণীও দেন নাই। কত ব্যস্ত থাকে না তারা! কোথাকার কোন আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জাল্লাবাড়া থেকে উঠে আসছিল? এটা কি হয় নাকি? আমি একটা প্রেসিডেন্ট, চুপ্পুই হারামজাদা, একটা বাপ বিরোধী দাঁড়ি। আর ওটার নাম তো জানেনি সবাই, উহার নাম তো জানে গায়ের সব জনা। তো কাকে অপমান করা হয়েছিল সেদিন? আল মাহমুদকে। সুলতান মাহমুদ ফেরদৌসিকে কথা দিয়েছিলেন যে তুমি যদি শাহনামা লেখো তো প্রতিটা চরণের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা, তাহলে শাহনামা হলো 60,000 চরণ, তো 60,000 স্বর্ণ মুদ্রা প্রাপ্য হলো তার। মন্ত্রীদের বুদ্ধিতে, এই মন্ত্রী হাসিনারে ডুবেছে না তোর মন্ত্রীরা, আর এই তার স্থাবকরা চামচারা, তোরম তারা ডুবে। আমাদের সাংবাদিকরা বলছে না, ম্যাডাম আপা আপনি শক্ত হন, এগুলো জঙ্গিদের কাণ্ড, এই জঙ্গিদেরকে ধ্বংস করতে হবে, নইলে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা নতলিঙ্গম হবে। তো এরাই তো সুলতান মাহমুদকে বুঝাইছে দরকার নাই, ওরা 60,000 রৌপ্য মুদ্রা দিয়ে দেন। প্রত্যাখ্যান করেছে, কবি চলে গেছে বাড়িতে, কিন্তু লিখে গেল কি? প্রত্যাখ্যান করেছে। তারপরে তার স্বর্ণমুদ্রা যখন তুষে পাঠানো হলো, সুলতান মাহমুদের হুঁশ হয়েছিল, ততক্ষণে কবির সব দেহ বেরোচ্ছে, গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আর কবিতার বইয়ের শেষ প্রথম অংশে তিনি লিখলেন যে মাহমুদ তুমি তো আসলে দাসীর পুত্র, তুমি কবির মর্যাদা বুঝবা কি? যদি সত্যিকারের রাজার পুত্র হতে তাহলে শাহনামার মর্যাদা এবং ফেরদৌসির সম্মান তুমি বুঝতে পারতা। চিরকাল সুলতান মাহমুদকে গ্লানি ইতিহাস তাকে দিয়ে যাচ্ছে। বাংলা সাহিত্য পরে দিয়ে গেলেই হাফিজ ফেরদৌসির শাহনামা খুললেই সুলতান মাহমুদের প্রতি গাড়িগুলো দেখি আমরা। তো ফরাসি লেখক, ফরাসি সাহিত্যের শ্রেষ্ঠতম লেখক, ফরাসি সাহিত্যের আধুনিক, আবার আধুনিক আসে, আধুনিক ফরাসি সাহিত্যের প্রতিষ্ঠাতা বালজাক, মসিয়ে দা বালজাক। বালজাকের সব যাত্রা যাচ্ছে, শেষ জীবনটা খুব দুঃখের ছিল। তো বালজাকের সব যাত্রা যাচ্ছে, তো বালজাকের সব যাত্রায় মানে গোরস্থানে নিয়ে যাচ্ছে। সেদিন প্যারিসে অসম্ভব রকম তুষারপাত হচ্ছিল, তো তুষারপাতের মধ্যে বালজাককে নিয়ে যাওয়া হচ্ছে। ভিক্টর হুগো সব যাত্রায় আসেন, তো ভিক্টর হুগোর পাশে দাঁড়াইছিলেন সেই সময়কার ফরাসি সংস্কৃতি মন্ত্রী মসিয়ে বারোস। মসিয়ে বারোস তাকে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে যে সব যাত্রায় যাও, এটা আসছে, এতে চিনে না কিছু। ভিক্টর হুগোকে বলছে যে আসলে এই লোকটা কে ভাই, মারা গেছে, জানলে সব যাত্রায় এত কষ্ট করতেছি, আমাকে রাষ্ট্র অর্ডার দিছে, লোকটা কে? তো ভিক্টর হুগো বলছিল বিরক্তি অসম্ভব নিয়ে যে তোমার সৌভাগ্য যে তোমার মতো মূর্খ এই সব যাত্রায় সামিল হতে পেরেছে, এবং এই সব যাত্রায় সামিল হতে পারার জন্যই ফরাসি জাতি তোমাকে মনেও রাখতে পারে, নইলে তোমার জীবনে আর কোনো পুণ্য নাই, পুরো আপার চেম্বার পুরোটাই খালি। যাই আল মাহমুদের প্রতি অন্যায় যে সরকার করেছিল সেই সময়কার সরকার, সেখানে আমি মনে করি যে ওই সরকারও অমর হয়ে, আল মাহমুদের জীবনের সাথে ওই সরকারও অমর হয়ে থাকবে। কিভাবে? হজে যাওয়ার পরে একটা আনুষ্ঠানিকতা আছে শয়তানের পাথর মারা। এই শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে কুবুদ্ধি দিছিল, যে জায়গাটায় কুবুদ্ধি দিছিল সেই জায়গাটাতেই ওই শয়তানের মিনার এখন। ওই যে আমাদের বাংলা একাডেমির পরিচালক হারুন ভাই আমাদের জানেন এটা, উনিও শয়তানকে পাথর মেরে আসছে। তো আমি বলবো যে আল মাহমুদের এই স্মৃতিটা যখনই আল মাহমুদের স্মরণ আসবে তখনই শয়তানকে পাথর মারার মতো সত্যিকারের সাহিত্য পাঠকরা এই আওয়ামী বর্বরদের উপরে একটা করে ইট মারবে, ওই শয়তানকে পাথর মারার মতো। আরেকটা হলো যে এই সরকারও অমর হয়ে থাকবে। সেটার পদ্ধতিটা কি? যে মা দুর্গার পায়ের তলে অসুর যেভাবে অমর হয়ে আছে,
চিরকাল আল মাহমুদের পায়ের নিচে এই ফ্যাসিস্টরা অমর হয়ে থাকবে। কারণ আল মাহমুদের নাম আসলে ফ্যাসিস্টদের নাম আসবে শেষ যাত্রার কাহিনীতে, তোমরাও অমর হয়ে গেল। মা দুর্গার পায়ের নিচে যেন মহিষাসুর অমর হয়ে আছে, সেই রকম পদ্ধতিতে আল মাহমুদ বলে গেছেন, না কোনো শূন্যতা মানি না। সেজন্য আল মাহমুদের অমরত্বের কাছে, আল মাহমুদ অমরত্বের কাছে পৌঁছে গেছেন, সৌরভের কাছে পৌঁছে গেছেন। চিরকালের জন্য তার কাছে পরাজিত হয়েছে সরকারগুলো। আল মাহমুদকে হারিয়ে আমরা দরিদ্র হয়েছি, নিঃস্ব হয়েছি। আর তিনি পৌঁছে গেছেন সেই অমর আলোকে, সেই পবিত্র স্থানে যেখানে আতিথ্য পেয়েছেন হাফিজ, যেখানে আতিথ্য পেয়েছেন সাদি, শেক্সপিয়ার, ইকবাল, রবীন্দ্রনাথ, নজরুল এবং আলাওল। আল মাহমুদ সেই মহানদের সাথে এখন বসে হয়তো কফি টফি খাচ্ছেন বিকেলবেলা। আমি অবশ্য আল্লাহকে বলছি যে মাহমুদ, আমার যদি পরকালে যাইতে পারি আর কি, কোনো রকম করে যদি আদৌ এরকম কিছু থাকে আর কি, তো পরকালে গেলে আমার কিন্তু একটা প্রার্থনা আছে। তা আল্লাহ তো আর বলে না যে হারামজাদা কি প্রার্থনা কর। আমি বলে যে প্রার্থনা হলো যে নিউজিল্যান্ডের আমি যে ভেস্তে যে অ্যাপার্টমেন্টে থাকবো তার পাশের অ্যাপার্টমেন্টে যিনি থাকে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, ও জানি থাকে। আরেক পাশে থাকবে রোমান হলিডের নায়িকা অড্রে হেপবার্ন, ও আরেক পাশের অ্যাপার্টমেন্টে। তারপরে আমার বাসার সরাসরি সামনের বাসার থাকবে চার্লি চ্যাপলিন। আর তুমি যারে যারে দিতে চাও, আমরা এই 4-5 জন বসে বিকেলবেলা ভেস্তের বাগানে বসে বসে কফি খাবো। কারণ চার্লি চ্যাপলিনের সাথে আমি, নবী রাসূলের কথা আলাদা, চার্লি চ্যাপলিনের সাথে এত বেশি ভালোবাসা আমি আর কোনো মানুষকে কখনো বাসিনি। অড্রে হেপবার্নের দেখে যত মুগ্ধ হয়েছে অত মুগ্ধ আমি আর কোনোদিন কাউকে দেখা হইনি। রোমান হলিডে ছবিটা দেখে নিন, চিরকালের চিরসবুজ একটা ফিল্ম। আর একই সঙ্গে জেসিন্ডা আর্ডার্ন, মা হওয়ার সমস্যা হচ্ছে, বাচ্চার জন্য সময় দিতে পারেন, দেশের প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছে। ভাবতে পারেন একবার, ক্রাইস্ট চার্চের সেই দুর্ঘটনার পরে তিনি যে ভূমিকা পালন করেছেন, চিরকালের জন্য তিনি আমার হৃদয়ে অক্ষয় ইনিয়া। যতদিন আমার হৃদয় তো টেম্পোরারি হৃদয়, কদিন পরে তো একটা মাটিতে পৌঁছবে। আমি অবশ্য বলছি যে আমার বাংলাদেশের মাটিতে কবর দেওয়ার দরকার নেই, আমার সমুদ্রে ফেলাই দিয়ে আসবে, মাছেরা খাবে, ফেস্টিভ্যাল করবে, ওটা একটু ভালো হবে। বাংলাদেশের পোকামাকড় তারা আমার খেলো না, এটা বেঁচে গেলাম আর কি। যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেলছি। আমি আল মাহমুদের কাছে, আমাদের আল মাহমুদ যেগুলো দূর করে গেছেন সেগুলো, আল মাহমুদ দূর করে গেছেন আত্মপরিচয়ের আমাদের যে সংকট। আল মাহমুদ আমাদের আত্মপরিচয়ের সংকট দূর করে গেছেন। আল মাহমুদ আমাদের সামনে দিয়ে গেছেন সুস্পষ্ট লক্ষ্য। আল মাহমুদ চর্চার অর্থই হলো আপনি সুস্থ সততার সাথে যুক্ত হলেন, সৌন্দর্যের সঙ্গে যুক্ত হলেন। আল মাহমুদকে প্রত্যাখ্যান করার অর্থই হলো আপনি ভাগাড়ের প্রাণীতে পরিণত হবেন। তো বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, এগুলোকে যদি সুস্থ কিছু করতে হয়, বাংলাদেশের সংস্কৃতিকে যদি তার নিজের জায়গায় পৌঁছে দিতে হয়, তার নিজের বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে প্রত্যাবর্তনের লজ্জার যে মাধুর্য, সেই মাধুর্য দিয়ে আল মাহমুদের মধ্যে অন্বেষণ করতে হবে সেই পথ। আল মাহমুদের সাহিত্যই পারে, আল মাহমুদের জীবনই পারে আমাদেরকে আমাদের সাহিত্যের কাছে, সুস্থতার কাছে ফিরিয়ে দিতে। অতএব সুস্থ সুন্দর বাংলাদেশের স্বার্থে আল মাহমুদ চর্চা জরুরি। থাক আজকের মতো, অনেক হয়েছে। ডিজি স্যার 2টা মিটিং করছে সারাদিন, আমাদের ডিজি স্যার। তিনি সকালবেলা এরকম 2 ঘন্টা বসেছিলেন, এখন আবার 2 ঘন্টা বসে আছেন। এক জীবনতে বসে থাকে তো গাছ হয়ে যাবে পরে, পাথর জন্য বুদ্ধের ইয়ের মতো, রামায়ণের বাল্মীকির মতো, উপরে পাথর পোকামাকড় এসে উপরে বানাইছে, ওই পোকারা ঘর বানাই দিচ্ছে। তো যাই হোক, আমার ভালো লাগলো যে অনেকদিন পরে আল মাহমুদ নিয়ে কথা বলার সুযোগ পেলাম। আমি যে বক্তৃতাগুলো করলাম এর অনেকাংশেই অনেকে জানে, কিন্তু আমি এসে রিপিট করলাম। এই জন্য বাংলা একাডেমির মতো জায়গায় তো আর এই সুযোগটা কখনো আসেনি, কিছু কথা বলার সুযোগ পেলাম। আমি ধন্যবাদ জানাই আমার, দোয়া করবেন। আমরা যদি আল মাহমুদের জন্য কিছু করতে পারি তাহলে সেটা হবে সবচেয়ে বড় পাওনা। আল মাহমুদের কিছু যায় আসে না। আমার বাংলা একাডেমিতে মনসুর মুসা স্যার তখন ডিজি, প্রস্তাব পাশ হয়ে থাকলো, সবকিছু রেডি হয়ে থাকলো যে সৈয়দ আলী হাসানের নামে দোতলার সেমিনার কক্ষটা হবে ওই প্রথম বিল্ডিং এর, ওই যে যেটা প্রেস আপনাদের, সেটা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এখন ওটা বোধহয় গোডাউন। তো একই রকম ভাবে হাসান হাফিজুর রহমানের নামে বাংলা একাডেমিতে কিছু নাই না। এখন সবার নামে করতে হলে জায়গা দিবে কোথায়, এটাও তো বাংলা একাডেমিকে ভাবতে হয়। তারপরে আল মাহমুদের নামেও তো
কিছুই নাই। আমি মনে করি যে শামসুর রহমানের নামে যেটা করেছেন এটাতে অকল্যাণ দোষের কিছু হয়নি, এটা ভালো কাজ হয়েছে। শামসুর রহমান নিঃসন্দেহ আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। যদি তুমি ফিরে না আসো গাভীর ওলান থেকে উধাও হবে দুধের ধারা। যদি তুমি ফিরে না আসো তাহলে পদ্মার একটি মেয়ে ইলিশও আর পারবে না ডিম। তুমি ফিরে এসো, শামসুর রহমানের কবিতা। তো সেই শামসুর রহমান বাংলা সাহিত্যে হয়তো আল মাহমুদের মতো ব্যঞ্জনা নিয়ে থাকবেন না, কিন্তু তিনি অমরদের খাতায় নাম লিখিয়েছেন। তো পাশাপাশি আল মাহমুদের নামে কিছু হলে আমাদের আত্মা কবরে গিয়েও শান্তি পাবে আর কি। যাক, বাংলা একাডেমিতে যদি আমার নামে কিছু হবে না, কারণ আমি তো আর আল মাহমুদ হতে পারবো না। যাই হোক, আল মাহমুদের নামে কিছু হোক, কল্যাণ বর্ষিত হোক বাংলা একাডেমির উপর, মঙ্গল বর্ষিত হোক বাংলা একাডেমিদের উপর, এবং আমাদের সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। ভালো থাকবেন।